আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নওয়াজ। বর্তমান বুডেক্সের ডাব্লিউপি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য মূলত আজকের এই ভিডিওটি করা। আজকে মূলত যাদের নিয়ে কথা বলবো, এসএসসি এসএসসি 27, 26 আর এসএসসি 25-এর তো জুনের 26 তারিখ থেকে পরীক্ষা। তো ওদের বর্তমান তেমন কিছু বলবো না, শুধু বলবো পড়াশোনা করো, রিভিশন দাও পড়াগুলো, আর বেশি বেশি পরীক্ষা দাও, মডেল টেস্ট পরীক্ষায় বসো। ইনশাল্লাহ তোমাদের এসএসসি পরীক্ষা অনেক ভালো হবে। তারপর এডমিশনের শুরু থেকে গাইডলাইন যতটুকু দেওয়া দরকার আমরা ইনশাল্লাহ চেষ্টা করব তোমাদের সাথে থাকার। আমি এবং তোমাদের আরও অনেক ভাই আপুরা আছে, তোমাদের সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদের এই জার্নি যেন সফল হয়। তোমরা সুন্দর গাইডলাইনের ভেতরে থাকতে পারো। তোমরা যদি কোনো ভুল ডিসিশন বা ভুল সিদ্ধান্ত বা কোনো কোনো ভুল না করো, এই জন্য আমরা সবসময় তোমাদের গাইড করার সবসময় আমরা তোমাদের গাইড করার চেষ্টা করব। এটুকু ভরসা তোমরা রাখতে পারো আমাদের ওপর। তো আমি তো ফিজিক্স ডিপার্টমেন্টে আছি, আর বাকি যারা থাকতেছে তাদেরকে এক নজরে দেখে নেই। তোমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে থাকবে রুয়েটের রিপন ইসলাম, বায়োলজি ফয়সাল আহমেদ, সালসরিমুল্লাহ হল মেডিকেল কলেজে পড়ে সে। আর বায়োলজি ডিপার্টমেন্টে আরও থাকবে রায়হান আক্তার মিশো, ইনি বর্তমান মানিকগঞ্জ মেডিকেল কলেজে অধ্যয়নরত আছেন। ইনি আমাদের চেয়ে 1 বছরের সিনিয়র। আর আরও একজন থাকবে সাদিয়া আফরোজ, ইনি রংপুর মেডিকেল কলেজে বর্তমান আছে। আর কেমিস্ট্রি ডিপার্টমেন্টে রাজশাহী মেডিকেল কলেজের একজন থাকবে, তিনি আতিক ইসলাম। আর ম্যাথ ডিপার্টমেন্টে ডিউর 104তম ব্যাচ আবু সাইদ লাবিন থাকবে। আর ম্যাথ ডিপার্টমেন্টে তার সাথে আরেকজন থাকবে অন্তর্কণ্ঠ। আশা করি সবাই তোমাদের যতটুকু প্রয়োজন তার চেয়েও অনেক বেশি সাহায্য করার চেষ্টা করবে। তো তোমরা অবশ্যই কোনো সমস্যা থাকলে, কোনো সমস্যা ফেস করলে, কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই নির্দ্বিধায় সবাইকে জানানোর চেষ্টা করবা। এখন আসো যে কাদের জন্য এই গাইডলাইন সেশনটা, কাদের জন্য এটা তো আমি শুরুর দিকে বললাম। এসএসসি 27, 26 আর 25 এক্সাম, কয়েকদিন পর এক্সাম। তো এদের বেশি সময় নষ্ট করব না, আমি শুধু বলবো এরা যেন বেশি বেশি এক্সাম দেয়, মানে মডেল টেস্ট পরীক্ষা, যে কোনো কোর্সিংয়ে ভর্তি হয় মডেল টেস্ট পরীক্ষা দিবে, অ্যান্ড রিভিশন তো দেওয়া লাগবে। তোমাদের টার্গেট থাকবে যে এই সময়ের মধ্যে কমপক্ষে 2বার যেন রিভিশন শেষ হয়। কয়বার? 2বার রিভিশন দিতে হবে। কয়বার? 2বার রিভিশন, 2বার রিভিশন দিতে হবে। তো মূলত আজকে উদ্দেশ্য থাকবে এসএসসি 26 এবং 27। তো এই প্রশ্নের উত্তর পাইলা তোমরা। তারপর নিজের প্যাশন খুঁজে পাওয়া কেন জরুরি, এই বিষয়ে কথা বলা দরকার। নিজের প্যাশন খুঁজে পাওয়া কেন জরুরি তোমরা জানো যে কি জানো? দাঁড়াও, এগুলো মুছে ফেলি, 1 মিনিট। প্যাশন খুঁজে পাওয়া কেন জরুরি? প্যাশন তোমরা জানো, তোমরা এসএসসির পর কি করবা? 3 দিকে যাইতে পারো। 3 দিকে যায়। কয় দিকে যায়? সাধারণত আমরা 3 দিকে যাই। একটা হচ্ছে মেডিকেল, আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে ভার্সিটি। সাধারণত ভার্সিটি যারা যায় ওগুলা সাধারণত বিসিএস এর প্রিপারেশন নেয়। কিসের? বিসিএস বা গভর্নমেন্ট জব।
গভর্নমেন্ট জব। আর মেডিকেল, বিসিএস দিয়ে অনেকে গভর্নমেন্ট জব করে, বাট ওর পার্সেন্টেজ অনেক কম। তো ডক্টর, মেডিকেল লাইনে যারা পড়ে তারা অবশ্যই ডক্টর হয়, কিছু একটা করে খাইতে পারে। আসল কথা হলো প্যাশন খুঁজে পারা। তুমি ডক্টর হবা, নাকি ইঞ্জিনিয়ার হবা, নাকি ভার্সিটি থেকে বিসিএস পাস করে প্রশাসনের দিকে যাবা, সম্পূর্ণ তোমার ওপর। তোমাকে প্যাশনটা খুঁজে বের করতে হবে। অনেকে হাইপ তুলবে যে ভার্সিটি ভালো না, ভার্সিটি যারা পড়ে তারা বেকার। কিন্তু দেখো, দিন শেষে যারা ভার্সিটি পড়ে অনেকে দেখবা বিসিএস দিয়ে প্রশাসনে সেইভাবে এখন লাইফ লিড করতেছে। আর এদিকে যারা ইঞ্জিনিয়ার পড়ে দেখা যাবে যে চাপের কারণে হয়তো বা মানুষ হাইপের জন্য হয়তো ইঞ্জিনিয়ারিং করতেছে, কয়েক বছর পর ইঞ্জিনিয়ারিং আর প্র্যাকটিস করে না। তারা কি করে, হয় বিসিএস দিয়ে পড়াশোনার দিকেই আসে, নয়তো ব্যাংকার হয়ে যায়। এই জন্য বলি প্যাশন খুঁজে পাওয়াটা জরুরি। তুমি আজকে থেকে একটু একটু করে দেখবা যে তোমার কি ভালো লাগে। একজন ডক্টর লাইফস্টাইল ভালো লাগে, তুমি কি ওইটা নিজেকে কল্পনা করতে পারো? বা একজন ইঞ্জিনিয়ার হিসাবে ইঞ্জিনিয়ারের লাইফ স্টাইলগুলো কীরকম, যেমন সিভিল ইঞ্জিনিয়ার কী করে, তুমি যদি ওই পদে যাও তুমি কি ওই রকম কাজগুলো কি তোমার সাথে যাবে? তারপর সিএসসি ডিপার্টমেন্টে সিএসসির স্টুডেন্টের ফিউচার কীরকম, তারা কীভাবে কী করে, লাইফ স্টাইলগুলো দেখবা। ইউটিউবে ভিডিও দেখলে, সার্চ দিলে পাওয়া যায়। তারপর ভার্সিটি বিসিএস দিয়ে কী জব করা যায়, এগুলো একবার তুমি দেখবা। তাহলে তখন নিজে আইডিয়া পাবা যে আসলে আমি কোন জায়গায় থাকতে চাই। প্যাশন বের করো। তারপর তুমি মেডিকেল প্রিপারেশন নাও, নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, নাকি ভার্সিটি প্রিপারেশন নাও। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি যেখানেই যাও সেখান থেকে ভালো কিছু করবা। এই জন্য প্যাশন খুঁজে পাওয়া সবচেয়ে বেশি জরুরি। ঠিক আছে। তারপর সিলেবাস শেষ করা আর এক্সামের জন্য প্রিপারেশন নেওয়ার মধ্যে যে পার্থক্য আছে সেটা কি তুমি বুঝো? মানে সিলেবাস শেষ করবা আর এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া, দুটো কিন্তু ভিন্ন বিষয়। সিলেবাস সবাই শেষ করে, যে বলে যে আমি পড়ছি, এই চ্যাপ্টারটা পড়ছি, আমার শেষ। তা আসলে কি প্রিপারেশন নেওয়া হয়? প্রিপারেশন নেওয়া সিলেবাস শেষ করা কিন্তু একদম আলাদা বিষয়। মনে করো, সাধারণত একটা ধারণা দিই, এই প্রশ্নটা বললে বুঝতে পারবা। মোট সময়ের কত পার্সেন্ট সময়ের মধ্যে সিলেবাস শেষ করা দরকার? মনে রাখবা 60% থেকে 70% সময়ের মধ্যে সিলেবাস শেষ করার চেষ্টা করবা। মানে এটা বুঝো নেই তোমরা? বুঝাচ্ছি। দেখো তোমাদের ইন্টার লাইফ ধরে নাও, ইন্টার লাইফ 2 বছরের, 2 ইয়ারের। কয় ইয়ার? 2 ইয়ার। তাহলে যখন 60% সমান হয়, তাহলে মনে করবা 1 ইয়ার 60% হয়। ধরে রাখো 1 ইয়ার প্লাস 1 মাস, 1-2 মাস না, 1 থেকে 3 মাস, 1 থেকে 3 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। সিলেবাস শেষ করতে পারো, তাহলে তুমি মনে রাখবা যে তোমার সঠিক সময় সিলেবাস শেষ হয়েছে। তুমি তাহলে পরবর্তীতে রিভিশন দেওয়ার জন্য পর্যাপ্ত ভালো সময় পাবা, নিজেকে গোছানোর জন্য সময় পাবা। কিন্তু যদি তোমার সিলেবাস শেষ না হয়, সেখানে চিন্তা করার কোনো দরকার নাই। কারণ সবাই তো প্রথম ফার্স্ট ইয়ারে, আমিও তো ফার্স্ট ইয়ারে পড়াশোনা তেমন করি নাই, কিন্তু যার কারণে আমাকে অনেক হিমশিম খাওয়া লাগছে। হয়তো সবাই ডেলি 8 আওয়ারও যদি পড়তো তাও ভালো জায়গায় গেছে, চান্স পাইছে। সেখানে আমাকে মনে করো প্রায় 14 আওয়ার প্লাস পড়া লাগতো। মানে সিলেবাস বাকি ছিল, কিছু করার নাই। সবাই একটু পড়তেছে, এক্সাম দিতেছে, আমি এক্সামও দিতে পারতাম না ঠিক মতো, শুধু পড়া লাগতো 40 আওয়ার্স। তো এই জন্যে বলি যে তোমাদের যে টাইম লাইন থাকবে, 2 বছর, 2.5 বছর, যেটাই হোক, তোমাদের টার্গেট করতে হবে যে 60% সময়ের মধ্যে সিলেবাসটা শেষ করা। সিলেবাস শেষ করার পর তারপর বাকি 40 বা 30% সময় শুধু রিভিশন দিতে হবে। ঠিক আছে। আর কীভাবে রিভিশন দেবো সেগুলো পরে আসতেছে। এখন আরেকটা প্রশ্ন হলো, বই ফলো করব নাকি বিভিন্ন ধরনের নোট? তোমাদেরকে ভালো একটা কথা বলি, তোমরা ইন্টার লাইফের শুরু থেকেই দেখবা যে অনেকে নোট দিবে তোমাদেরকে, তারপর অনেক কিছু বলবে যে বই ফলো করা আছে, বইয়ে গোছানো নাই, তোমরা এই নোটগুলোই ফলো করো। আর আমি তোমাকে বলি, স্যারেরা, এই মেডিকেল বলো, ইঞ্জিনিয়ার বলো, বা ভার্সিটির স্যারেরা বলো, তারা কই থেকে প্রশ্ন করে? তোমার ভাই বা তোমার স্যার যে নোটগুলো দিয়েছে ওখান থেকে প্রশ্ন করে, নাকি বই থেকে প্রশ্ন করে?
অবশ্যই বইতেই প্রশ্ন করে। তাহলে কি করবা? তোমাদের বই অবশ্যই পড়তে হবে। বই পড়া ম্যান্ডেটরি, বই পড়াই লাগবে। বই তোমার হবে প্রথম নোট, তারপর সেকেন্ডারি নোট হিসাবে তুমি নোট খাতা রাখতে পারো, কিন্তু বই ফলো করতে হবে, বইয়ের সব ম্যাথ করতে হবে, বইয়ের থিওরি সব ক্লিয়ার রাখতে হবে। ঠিক আছে? বইয়ের বিকল্প কিছু হইতে পারে না, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তারপর দেখি, পরের স্লাইডে চলে যাই। বুক লিস্ট মানে কী কী ধরনের বই পড়বা। তো দেখো, বই প্রায় সেম। মেডিকেলের জন্য প্রিপারেশান নাও বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য প্রিপারেশান নাও, বই সম্পূর্ণ সেম। তো দেখো, এগুলা বইয়ের লিস্ট আছে, এগুলা বলে আর তোমাদের সময় নষ্ট করব না, তোমরা দেখে নিবা। এটা তোমাদের ভাই এবং আপুরা পোস্ট করছিল তোমাদের ইথার সাগা গ্রুপে, তো তোমরা দেখে নিও এটা। ঠিক আছে? বলা আছে, সব দেখে নিবা বইয়ের লিস্টটা, এই অনুযায়ী বই কিনবা। তো তোমরা দেখে নিবা, আর এই অনুযায়ী বই কিনবা। ঠিক আছে? আর যদি কিছু কথা বলি, পদার্থবিজ্ঞান তপন কুমার শাহ স্যারের বই কথা বলছে, বাট তোমরা ইসাক স্যারের বই কিনলে হয়ে যাবে, তপন স্যারের বই দরকার নাই। ইসাক স্যারের বই, কারণ এটা তোমাদের মেডিকেলে তো লাগে, তো এই জন্যে আর কি এইভাবে সবগুলো একটা করে রাইটারের বইয়ের নাম দেওয়া আছে, বাট এটা বাধ্যতামূলক, তোমরা মেন বুক হিসাবে ফলো করবা, নিজের নোট হিসাবে ফলো করবা এই বইগুলা। ঠিক আছে? তো পরে দেখি, হ্যাঁ, এসএসসি 27-এর জন্য, 27-26 দুইজনের জন্য তোমরা কীভাবে পড়াশোনা করবা, এটা সবচেয়ে মেন কথা। এই পার্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বুঝি না যে আসলে পড়াশোনা কতটুকু করা দরকার, কী কী বই ফলো করা দরকার, কীভাবে পড়া দরকার, এগুলো আমরা অনেকেই বুঝি না। তাই আমি এই বিষয়গুলো আজকে তোমাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব, যেন তোমরা নিজেই বুঝতে পারো। দেখো, একটু আগেই বললাম মাস্ট ফলো দ্য মেন বুক, মানে মেন বুক ফলো করতে হবে, মেন বুক এর বিকল্প নেই। একটা মেন বুক, সব রাইটারের না। তুমি মনে করো ফিজিক্স দুটো রাইটারে পড়তেছো, মেন বুক হিসাবে দরকার নাই তো, তুমি শুধু একটা রাইটারের বই পড়বা, যেগুলো লিস্ট এলাম সেখান থেকে একটা রাইটারের বই পড়বা, ওইটাই তোমার মেন বুক, ওইটাই তুমি ফলো করবা। আচ্ছা, আজান দিচ্ছে, আজানের পর শুরু করি। ঠিক আছে? আচ্ছা, আবার শুরু করা যাক। তো যা বলতেছিলাম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো পড়ার ক্ষেত্রে অবশ্যই মেন বুক ফলো করবা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রে মেন বুক অবশ্যই ফলো করতে হবে। কথাটা আমি রিপিট করতেছি, কারণ তোমরা অনেক সময় কি করবা, মেন বুক ফলো না করে নোট পড়বা, যে ভাই নোটে তো সুন্দর করে দেওয়া, মেন বুক পড়ার কি দরকার। কিন্তু দিন শেষে পড়ে যায় বুঝতে পারবা যে মেন বুকটাই মেন, কারণ প্রশ্ন ওখান থেকেই হবে। তোমার নোটে যতই গোছানো থাক, অগোছালো জিনিস থেকেই তোমার প্রশ্ন হবে। এই জন্য প্রায়োরিটি দেবা মেন বুককে। অবশ্যই তোমার নোট থাকবে, পার্সোনাল নোট থাকবেই, যেগুলা বাড়তি ইনফরমেশন, যেগুলো গোছানো দরকার, গুছিয়ে নোট করবা, কিন্তু ফলো করবা কি মেন বুক। তারপর ইউ হ্যাভ নোট ডাউন দ্য থিওরি অ্যান্ড ফর্মুলা ইয়োরসেলফ। বইয়ের অনেক থিওরি অগোছালো থাকে, কি করবা, এগুলো নোট ডাউন করবা। থিওরিগুলো এবং ফর্মুলাগুলো অবশ্যই নিজে থেকে নোট ডাউন করবা। ঠিক আছে? আরেকটা কথা বলছে পরে, দাঁড়াও, আরেকটা কথা বলছে যে ফিজিক্স ফর্মুলাগুলোকে মনে রাখার চেষ্টা করবা না, মানে একবারে মুখস্থ করার চেষ্টা করবা না, কি করবা, ফিল করার চেষ্টা করবা। এটা বলতে কি বুঝাইছে না? আচ্ছা, আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বুঝাই। আমরা কি জানি বলো তো? ডাব্লু, ডাব্লু ইকুয়াল এম জি, না? ঠিক না? ওজন কি হবে? ভর লাগে, অভিকর্ষ ত্বরণ দ্বারা গুণ করলে ওজন পাওয়া যায়। হ্যাঁ, এখন জি, এই জিটা আসলে কি বলতো? জি এর একটা ফর্মুলা আছে না? আচ্ছা, ভালো করে দেখি। জি এর একটা ফর্মুলা আছে না? জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ঠিক না? দেখো, এখানে যে আমরা ওজন নির্ণয়ের সময় এমজিটা লিখলাম, এই জিটা কি, যেটা কিন্তু এইভাবে আসে, জিএম বাই আর স্কোয়ার। হ্যাঁ, মানে একটা গ্রহে, এখানে যদি পৃথিবী হয়, পৃথিবীর ক্ষেত্রে যেহেতু পৃথিবী বলো, চাঁদ বলো বা মঙ্গল গ্রহে বলো, যেহেতু কনস্ট্যান্ট, জি এর মান 6.67 × 10⁻11 নিউটন কেজি পার মিটার স্কোয়ার মেবি। যাই হোক, জি এর মান তো সবসময় ধ্রুবক থাকবে নাকি, কিন্তু এম, এম কি, যদি পৃথিবী হয় পৃথিবীর ভর, যদি চাঁদ হয় চাঁদের ভর, আর কি, আর যদি পৃথিবী হয় পৃথিবীর ব্যাসার্ধ, চাঁদ হলে চাঁদের ব্যাসার্ধ, মঙ্গল গ্রহ হলে মঙ্গল গ্রহের ব্যাসার্ধ।
ঠিক তো? যেটাতে এইভাবে আসে মানে গ্রহভিত্তিক আলাদা, আলাদা হয়। এটা মানে কমন সেন্সের বিষয়। মানে এটা তোমার বেসিক। তুমি জানো যে টা আসলে কি? যেটা গ্রহভেদে আলাদা, আলাদা হইতে পারে। এখন তোমাকে যদি পৃথিবী বাদে চাঁদের ভর নির্ণয় করতে বলে, আ পা তাদের ওজন নির্ণয় করতে বলে, তখন কি করবা? পৃথিবীতে 9.8, 9.8 না পৃথিবীতে? 9.8। এখন তোমাকে চাঁদে নির্ণয় করতে বলছে। কিন্তু তুমি ফর্মুলা জানো W = mg। তো 9.8 তো তুমি মুখস্থ করে এসো সবসময়। তো বসাই দিলা 9.8 9 × 9.8। তাহলে কি হবে? হবে না। কারণ জির বেসিকটাই তোমার বেসিক নাই। এজন্য বেসিকটা কি? বেসিক হচ্ছে তোমাকে বুঝার ফর্মুলাগুলো কই থেকে আসতেছে। প্রতিটা প্রতিটা ইয়ার মানে প্রতিটা কি বলে? আ প্রতিটা প্রতিটা নম্বরের মানে কি? প্রতিটা সংকেতের মানে কি? এগুলা প্রতিটা লেটারের মানে কি? অর্থটা কি আসলে? মিনিংটা কি? তারা কি বোঝাচ্ছে? মানে ফিল করবা যে মানে হ্যাঁ, ভর লাগবে। আর যেটা হচ্ছে গ্রহের একটা অবিকর্ষ ত্বরণ থাকে। সেটা পৃথিবীর ক্ষেত্রে আলাদা হবে, চন্দ্রের ক্ষেত্রে আলাদা হবে, মঙ্গল গ্রহের ক্ষেত্রে আলাদা হবে, অন্য কোনো গ্রহে নিয়ে গেলে আলাদা হবে। কারণ আরেকটা ফর্মুলা দাঁড় করানো যায়। Gm/r², ঠিক না? তো কনস্ট্যান্ট, কিন্তু এম আর আর কনস্ট্যান্ট না। এটা গ্রহভিত্তিক আলাদা, আলাদা হইতে পারে। এইটুকু কম এইটুকু কমন সেন্স বা এইটুকু বেসিক বিল্ড আপ থাকলেই এনাফ ফিজিক্সের জন্য। মানে বুঝতে হবে ফর্মুলাগুলো কই থেকে আসতেছে অ্যান্ড ফিল করতে হবে। আচ্ছা এখান থেকে আসলো। তাহলে মনে করবা যে ফিল করতে পারো, মনে করবা যে তোমার ফিজিক্স সেই লাগবে একদিন। তো এই পয়েন্ট গেল। দেখো, হোয়াটস দ্য প্রসেস অফ সলভিং সাম ম্যাথ প্রবলেমস। মানে ফিজিক্সের অনেক প্রবলেম থাকে। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, ম্যাথ বলো। প্রবলেমস প্রথমে কিছু সলভ করে দেখবা যে ভাইয়ারা কিভাবে সলভ করতেছে। কারণ তুমি যদি এত কম সময়ের মধ্যে নিজে, নিজে ট্রাই করো, শুধু ফর্মুলা পড়লা কিন্তু সলভ দেখলা না, তাইলে তো মনে করো তুমি পারবা না। প্রথমে ১টা ২টা দেখবা যে কিভাবে সলভ করতেছে, অ্যাপ্রোচ কিভাবে করতেছে প্রবলেমটা। তারপর তুমি নিজে বাকি সবকিছু প্র্যাকটিস করবা। আর ভাইদের একটাও সলভ দেখবা না। বাকি সবগুলা নিজে প্র্যাকটিস করবা। অবশ্যই নিজে প্র্যাকটিস করবা। ঠিক আছে? এখন পড়াশোনা করার সময় অবশ্যই কি হাইলাইটারস ইউজ করবা, কালার পেন ইউজ করবা, পেন্সিল ইউজ করবা। ঠিক আছে? হাইলাইটার বই দেখানোর জন্য ইউজ করবা। কালার পেন বইয়ে কিছু লিখে রাখার জন্য অবশ্যই ইউজ করবা। দাগানোর জন্য ইউজ করে। পেন্সিলও ইউজ করো না এক্ষেত্রে। ঠিক আছে? আর কথা হইলো বই। একটা বই মনে করো এরকম। লেখা তো এইভাবে থাকে না? এইভাবে লেখা থাকে। এগুলা ফাঁকা থাকে অনেক জায়গা। থাকে কি থাকে না? মনে করো এখানে একটু ফাঁকা আছে। এই জায়গাগুলায় বইয়ে যেগুলো মিসিং আছে মানে গোছানো নাই, চেষ্টা করবো এইগুলো জায়গাগুলোতে লিখে রাখার জন্য। ঠিক আছে? তাহলে কি হবে? তোমাকে নোট বের করে দেখা লাগবে না। যখন বই রিডিং পড়বা তখন দেখা লাগবে না যে এটা কিভাবে গোছানো ছিল, বা কোনো যদি টেক্সট থাকে মনে রাখার জন্য তাহলে বইয়ের সাইডে লিখে রাখবা। ঠিক আছে? নোটে রাখার দরকার নেই। এগুলো বইয়ের সাইডে রাখার জিনিস। ঠিক আছে? এই পয়েন্টটা বুঝছো তাহলে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি লাইভ, এটা ভুল করিও না। এসএসসি লাইভ শুরুতেই অবশ্যই কি একটা কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার সাথে রাখবা। কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার সাথে রাখবা। এটা পুরাতন হইতে পারে। ঠিক আছে? কোশ্চেন ব্যাংকও পুরাতন হইতে পারে, কারণ এডমিশনে যায় নতুন একটা কিনবা। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার সাথে রাখবা। কি জন্য বলি? মনে করো ফিজিক্সের একটা চ্যাপ্টার শেষ। তারপরে তুমি তো এমসিকিউ সিকিউ দেখবা। সাথে একটু দেখলা কোশ্চেন ব্যাংকটা যে কোশ্চেনগুলো কিরকম আসে। ঠিক আছে? অত মাথা ঘামানোর দরকার নেই। কিন্তু দেখবা যে কোশ্চেনগুলো কিরকম আছে, কোন, কোন টপিকস থেকে কোশ্চেন আসতেছে। হুম? আর টেস্ট পেপার তো অবশ্যই থাকবে সিকিউ এবং এমসিকিউ দেখার জন্য। সাথে, সাথে কয়েকটা সিকিউ এবং এমসিকিউ দেখার জন্য। পড়ার পরেই, চ্যাপ্টার পড়ার পরেই দেখবা। ঠিক আছে? বাকি রাখবা না। পরে আর দেখা হয় না। রিভিশনের সময় শুধু যেগুলো দেখছিলে ওগুলো রিভিশন হবে। ঠিক আছে? কোশ্চেন ব্যাংক এবং টেস্ট পেপার। কোশ্চেন ব্যাংক যদি ফার্স্ট টাইমে দেখতে নাও পারো, সমস্যা নাই। রিভিশন দিবা না। রিভিশনের টাইম কোশ্চেন ব্যাংকটা দেখবা। আর যেগুলো টেস্ট পেপারে সিকিউ, এমসিকিউ দেখছিলা ওগুলো রিভিশন দিবা। ঠিক আছে? ওকে। ডান? দাঁড়াও। পরের পেজটায় যাই। কই গেল? হুম, এইবার এগুলা তো আমরা কথা বললাম একটু আগে। এসএসসি ২৬ না, এসএসসি ২৬ সালের উভয়ের জন্য কিভাবে পড়াশোনা করবে। ঠিক আছে? এবার আ স্পেসিফিকভাবে ২৬ এর জন্য কিছু কথা বলি। তো এখন কথা হইলো তোমাদের পরীক্ষা ২০২৬ সালে মেবি এপ্রিলের দিকে হইতে পারে। উম মেবি এপ্রিল ধরে রাখো। এপ্রিল নাকি? আচ্ছা, হ্যাঁ, এপ্রিলের দিকে হইতে পারে। তো এখন কথা হইলো তোমাদের কয়েকটা প্রশ্ন করি। তোমাদের সিলেবাস কি শেষ? উম অনেকে বলবা ভাইয়া হ্যাঁ শেষ। মানে এগুলা তো ভালো স্টুডেন্ট যারা প্রথম থেকে সিরিয়াস থাকে তাদের সিলেবাস কিন্তু শেষ। হ্যাঁ, ওদের
ওদের তো কিছু বলার নাই। ওরা ইনশাআল্লাহ অনেক ভালো কিছু করবে। কারণ ওরাই ভালো কিছু করে। শুরু থেকে থাকে। আর যারা শেষে শুরু করে তারা স্ট্রাগল করা লাগে প্রচুর। আর সবাই স্ট্রাগল করার মানসিকতা রাখে না। এই কারণে যারা শুরু থেকে সিরিয়াস থাকে তারাই ভালো জায়গায় যায়। এটা মানতে হবে ভাই। তারপর তুমি যখন পিছিয়ে পড়ো অন্যান্য কারণে, তখন তোমাকে ব্যাকআপ দেওয়ার জন্য অবশ্যই ওদের থেকে পরিশ্রম বেশি করতে হবে। এই মানসিকতা রাখতে হবে। ঠিক আছে? অনেক ট্রিক্স অবলম্বন করা লাগবে যে কম সময়ে কিভাবে ভালো কিছু করা যায়। স্মার্ট ওয়ার্ক করতে হবে। আসল কথা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করতে হবে। আচ্ছা, সিলেবাস যাদের শেষ তাদের সম্পর্কে কি বলি, তোমরা রিভিশন দাও এখন। তাহলে কোশ্চেন ব্যাংক দেখো, টেস্ট পেপার সলভ করো, বেশি বেশি পরীক্ষা দাও। হুম, তোমরা অবশ্যই ভালো কিছু করবে। আর যাদের এখনো সিলেবাস বাকি তারা কি করবা? সিলেবাস বাকি বাকি বলতে মনে করো 50% বাকি এখনো, তাদেরও চিন্তার কোনো কারণ নাই। কারণ এখনো সময় আছে। তোমরা টার্গেট করো যে আগামী কয়েক মাসের মধ্যে যতটুকু টাইম লাগে কয়েক মাসের মধ্যে সিলেবাস শেষ করা, আর রিভিশনের জন্য অবশ্যই 3 থেকে 4 মাস হাতে রাখা। কয় মাস? 3 থেকে 4 মাস। তোমরা চেষ্টা করবা যে এখন পড়তেছো যেভাবে ওটা ভালো করে পড়ার জন্য, যেন 3 থেকে 4 মাস 4 মাস সময় একবার রিভিশন দিলেও যেন তোমার ভালোভাবে রিভিশন হয়ে যায়। ঠিক আছে? কিভাবে পড়াশোনা করো। সিলেবাস বাকি থাকলে হতাশ হওয়ার কিছু নাই। কারণ আমারে তো ফার্স্ট ইয়ারে মনে করো 40% সিলেবাসও শেষ হয় নাই। পরে তো অনেক পড়া লাগছে, বাট পড়ছি তো অবশ্যই। তোমাদেরও পড়তে হবে ডেলি অবশ্যই। তোমরা 12 আওয়ার্স এর বেশি পড়ার চেষ্টা করো। জানি একাডেমিক লাইফে এত বেশি পড়ার ইচ্ছা করে না, তারপর পড়তে হবে। ঠিক আছে? আর ফার্স্ট ইয়ারে কিছুই পড়ো নাই, মানে সিলেবাস এখনো শেষই হয় নাই, এখনো বুঝতেই পারো নি কিভাবে পড়াশোনা শুরু করবা। ঠিক আছে? তাদের তো কি বলবো, তোমার সময় নষ্ট একদম করিও না। আর হুম, ঘরের ঘরের দরজা এবং মনের দরজা দুটাই বন্ধ করি হলো। ঠিক আছে? তারপর সিরিয়াস হয়ে যাও। কি? সিরিয়াস হয়ে যাও, একদম সিরিয়াস। ঠিক আছে? হুম। হ্যাঁ, জানি লাইফে পড়াশোনা সবকিছু না, কিন্তু পড়াশোনায় অনেক কিছু। হুম। আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা যেরকম, পড়াশোনা ছাড়া কোনো গতি নাই। ঠিক আছে? আর যদি তুমি মিডিল ক্লাস ফ্যামিলি হয়ে থাকো তাহলে তোমাকে পড়তে হবে। পড়াশোনা ছাড়ার কোনো বিকল্প নেই। তোমরা 14 ঘন্টা বেশি পড়ো, ঘুম বাদে শুধু পড়াশোনা করো। ঠিক আছে? এখন বলবা যে ভাইয়া বাকিগুলা তো 2-3 ঘন্টা পড়ে, মানে যারা আগে সিলেবাস শেষ করে 2-3 ঘন্টা পড়েও মডেল টেস্ট দিচ্ছে সেই মার্ক, আর আমি সারাদিন রাত পড়েও মার্ক আসতেছে না। স্বাভাবিক, তুমি পড়ো নাই। 1 বছর যেভাবেই হোক নষ্ট হয়েছে। এখন তো পড়তে হবে। এখন কি করা লাগবে? এখন পড়তে হবে, এখন সিরিয়াস হইতে হবে। ওরা এক্সাম দিতেছে মনে করো সপ্তাহে 7টায়। ঠিক আছে? তুমি সপ্তাহে 3টা এক্সাম দাও। আর বাকি টাইম পড়ো। মানে তো এক্সাম থেকেও টাইম বের করো। 1 ঘন্টা যে এক্সাম দিতে নষ্ট হবে ওখান থেকেও সময় বের করো। যে আমার 1 ঘন্টা নষ্ট হচ্ছে পরীক্ষা দিতে, না আমি পরীক্ষা দেবো না, আমি পড়বো একটু বেশি করে। একবারে তোমার যখন এক্সাম শুরু হবে, এসএসসি এক্সাম শুরু হবে, তখন যা কি করবা, 3 মাস আগে তখন সিলেবাস শেষ করে ফেলাবা। যতই কষ্ট হোক 3 মাস আগেই সিলেবাস শেষ করবা। করার পর 3 মাস 3 মাস সময় ধরে রিভিশন দিবার এক্সাম দিবা। তখন এক্সাম দিবে। এখন যারা এক্সাম দিচ্ছে দেখ, তুমি ওগুলো দেখার দরকার নাই। তুমি তোমার মতো পড়াশোনা করো। ঘরের দরজা বন্ধ করে দাও, শুধু পড়াশোনা করো। ঠিক আছে? যে কোনো ডিস্ট্রাকশন থেকে তুমি দূরে থাকো। মোবাইল মোবাইল, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো তো চালাইতে মন চাবে না এখন। কারণ তুমি নিজের অবস্থা দেখতেছো যে আগে কি ছিলাম এখন কি হয়ে গেছি। তো পড়াশোনা তোমাদের এমনি মন বসবে। এটার জন্য মোটিভেশনের দরকার হবে না। কিন্তু কথা হচ্ছে তোমাকে পড়তে হবে। আর ইম্পর্টেন্ট কথা হলো সুস্থ থাকতে হবে। সুস্থ থেকে পড়তে হবে। ঠিক আছে? তোমরা অনেকেই প্রশ্ন করে থাকো যে ভাইয়া আমরা ইন্টার লাইফে এসে স্টুডেন্ট হিসাবে কি কি করব, কি কি করব না, কি কি করলে আমরা বাকিদের থেকে আলাদা দেখব, বা একটু ভালো লাইফ লিড করতে পারবো। আমাদের স্টুডেন্ট হিসেবে কোন জিনিসগুলোতে ফোকাস করা দরকার, এই বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার আমার মনে হয়। তাই আজকে কিছু টিপস এবং লাইফ হ্যাক্স সম্পর্কে কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা, আমরা তো সবাই সিলেবাস শেষ করার সময় শুধু পড়ি। একটা অধ্যায় শেষ হলো, তারপর আরেকটা অধ্যায়, তারপর আরেকটা অধ্যায়, এভাবে পড়ি না। কিন্তু কথা হলো রিভিশন দেওয়ার অভ্যাস করতে হবে। একটা চ্যাপ্টার পড়লা, মনে করো ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়লা ভেক্টর। তারপর মনে করো নিউটনীয় বলবিদ্যা পড়লা। ভেক্টর পড়ার পর তার রিভিশন দিবা সম্পূর্ণটাই একবার ভেক্টর। আবার নিউটনীয় বলবিদ্যা শেষ করলা, তো দুইটাই আবার রিভিশন দিবা, ভেক্টর নিউটনীয় বলবিদ্যা। So, তিনটা যখন পড়বা তখন তিনটা একসাথে রিভিশন দিবা। তারপরে যখন তিনটার বেশি হবে তখন প্রথম ভেক্টরটা রিভিশন দিবা না। হ্যাঁ, এইভাবে রিভিশন দেওয়ার একটা তোমাদের যে সুবিধা হয় এরকম একটা তোমাদের প্ল্যান করে নিবা। ঠিক আছে? হুম। তো রিভিশন দেওয়ার অভ্যাস তোমাকে ইউনিক বানাবে, এটা মনে রাখিও। আবার এবার আসো
ট্রাই টু রিমেম্বার হোয়াট ইউ রিড বিফোর গোয়িং টু বেড। এখন রিভিশন, এটা রিভিশনের একটা মেথড। এটা কি, মনে করো আজকে সারাদিন তুমি 3টা সাবজেক্ট পড়ছো, একদিনে 3টা সাবজেক্ট পড়ছো। এখন রাতে ঘুমানোর আগে 3 মিনিট বা 30 মিনিট, 3 মিনিট তো না, 30 মিনিট ভাববা যে আজকে কি কি পড়লা, ফিজিক্সের কি পড়লা, কেমিস্ট্রির কি পড়লা, ম্যাথের কি কি করলা, একটু মেমোরাইজ করার চেষ্টা করবা ঘুমানোর আগে। ঠিক আছে, মানে একটা মুভির মতো শুধু খালি একটু রিকল করার ট্রাই করবা, তাহলে হবে। তো এটা হইল। তারপরে বলছে রিমুভ ডিস্ট্রাকশন। ডিস্ট্রাকশন রিমুভ করতে বলছে। এখন ডিস্ট্রাকশন বলতে এই যুগে ডিস্ট্রাকশন কি বলতো, এফবি, তারপর ইনস্টা, এগুলা না, ইনস্টা, ঠিক আছে। তো এফবি, ইনস্টাগ্রাম এগুলো কম চালাইতে হবে। চালাবা না যে এটা বলতেছে না, চালাবা। মনে করো আমি কীভাবে চালাইতাম সেটা বলি। আমি সারাদিন পড়াশোনা থাকতো, তো গোসলের আগে 12:30টার দিক, 12:30, হ্যাঁ, 12:30 থেকে 1টা পর্যন্ত একটু ফোন দেখতাম, 1টা পর্যন্ত। দেন গোসল করে না খাওয়া দাওয়া করতাম আর কি, 1টা পর্যন্ত। 12টা থেকে 1টা পর্যন্ত ফোন চালাইতাম, কী কী গুরুত্বপূর্ণ নোটিফিকেশন থাকলে ওই টাইম দেখতাম। আর রাতে ঘুমানোর সময় মনে করো ঘুমাবো আমি 2টার দিক, এমনি সাপোজ ধরো যারা আগে ঘুমাও ওইভাবে, আমি মনে করো ঘুমাইতাম 2টায়। তো ফোন 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 দেখতাম আমি তখন 1:20-এর পর বা 1:10-20-এর পর ফোন নিয়ে বসতাম, শুইতাম। তারপর নোটিফিকেশনগুলো চেক করতাম সবগুলাই। তারপর যখন ঘুম আসে ঘুমাই যাইতাম 2টার আগে। আবার 2টা বাজতো, কখনো 2টা আগে, আর কখনো 2টা পার হইত। এরকম হবে লাইফ, একবারে যে তোমার প্ল্যান মাফিক চলবে ওইরকম না, মানে একটা অ্যারাউন্ড আশেপাশে থাকা লাগবে। ঠিক আছে, তো ডিস্ট্রাকশন রিমুভ করতে হবে লাইফে। অনেকে বলো ভাইয়া তাকে ওগুলো বিষয়ে কথা না বলি, তো বুঝতে পারছো, তো ডিস্ট্রাকশন রাখা যাবে না লাইফে। ঠিক আছে, সম্পূর্ণ ফোকাস থাকতে হবে নিজের ওপর, নিজের ধর্মের ওপর, নিজের আত্মীয় স্বজনের ওপর। এরাই তোমার তোমার জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস। ঠিক আছে, আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হলো লাইট এক্সারসাইজ, মানে হালকা পাতলা এক্সারসাইজ করার অভ্যাস করা লাগবে। তুমি যে সকালে ফজর টাইম ওঠো, ফজর নামাজ পড়ে 30 মিনিট একটু এক্সারসাইজ করবা। আর যদি লেট করে ওঠো তাহলে কি গোসল করার আগে ওই 1টার অন্ত ফোন দেখলা, 1টা থেকে 1টা 30 মিনিট, 10-15 মিনিট বা তুমি একটা কাজ করবা, এক্সারসাইজ করবা আগে। 12টার দিক পড়াশোনা শেষ করবা, 30 মিনিট এক্সারসাইজ করবা, তারপর একটু ফোন টোন ঘাটাঘাটি করে দেন গোসল করতে যাবা। ঠিক আছে না, এইভাবে মানে টাইমগুলো তুমি তোমার নিজের মতো করে সাজাবা। ঠিক আছে, তারপর ধরো, তারপর আসি পুষ্টিকর খাবার খাওয়া। এটা কিন্তু ইম্পর্টেন্ট। অনেকে মনে করে খাওয়া দাওয়ার সাথে পড়াশোনার সাথেই, বাট তোমার যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তুমি পড়াশোনা করবা কিভাবে? এজন্য খাওয়া দাওয়ার দিকটাও দেখতে হবে। প্রপার খাওয়া দাওয়া নিতে হবে, এটা ভুলিও না। ঠিক আছে, আর ধার্মিক হতে হবে। তুমি যখন মুসলমান হও অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা। 5 ওয়াক্ত নামাজ পড়লে দেখবা লাইফটা অটোমেটিক তোমার একটা শৃঙ্খলার মধ্যে চলে আসবে। তোমার একটা ডিসিপ্লিন, তুমি নিজে নিজে দেখতে পারবে যে লাইফে একটা ডিসিপ্লিন চলে যাচ্ছে। ঠিক আছে, নামাজ পড়তে কিন্তু অত সময় লাগে না। স্টুডেন্ট হিসাবে তুমি চাইলে শুধু ফরজ নামাজটা পড়তে পারো। হুম ঠিক আছে, হইল। তারপরে হচ্ছে স্টাডি এনভায়রনমেন্ট। এই জন্য আমি বলি যে তোমরা বাসায় থাকো, নিজের বাসায় থাকলে পড়াশোনার পরিবেশটা নিশ্চিত হয়। যেমন আমি ফার্স্টের দিকে রংপুর গেছিলাম, আমার এনভায়রনমেন্ট পাইতে প্রায় 1 বছর সময় লাগছে পড়াশোনার। ঠিক আছে, কারণ বাইরে থাকলে পড়াশোনার পরিবেশ, যতই বলো যে আমি বাইরে থাকলে পড়াশোনা করতে পারবো, অনেক কিছু কারণে পড়াশোনা হয় না, ওইভাবে হয়ে ওঠে না। হুম তো চেষ্টা করবা যে ইন্টার লাইফে বাসায় থাকার। আর যে বাসায় যে পড়াশোনার পরিবেশ একদম না থাকে, মনে করো অনেকে থাকে না যৌথ ফ্যামিলি, পড়াশোনার পরিবেশ থাকে না, তারা চাইলে বাইরে শিফট করতে পারো। সেক্ষেত্রে চেষ্টা করবা এক রুমের ম্যাচ বা এক রুমের বাসা নিয়ে থাকার। তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ভালো কিছু করতে পারবো। এই ছিল তোমাদের টিপস লাইফ সম্পর্কে। তাই একবার যদি বলি, সামারি হিসাবে রিভিশন দিবা পড়াশোনা। হুম ঘুমানোর আগে পড়াগুলো মনে করার চেষ্টা করবা। ঠিক আছে, ডিস্ট্রাকশন রিমুভ করবার জীবন থেকে, যেটাই হোক, ফেসবুক, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন বা অন্য কিছুর। তারপর প্রতিদিন একটু এক্সারসাইজ করবা, 20 থেকে 30 মিনিট। হ্যাঁ, তারপর অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া। ঠিক আছে,
ধার্মিক হবা, ঠিক আছে? নিজের ধর্ম পালন করবা। আর স্টাডি এনভায়রনমেন্টটা এটা এনশিওর করবা নিজের পড়াশোনার জন্য, ঠিক আছে? তখন টেবিলে বসবা যেন ৫ মিনিট নষ্ট না হয় কোনো অন্য কারণে। পড়াশোনায় সম্পূর্ণভাবে ফোকাস করবা। ওকে? ঠিক আছে। এরপরে দেখি কি আছে? অ্যাডমিশনদের নিয়ে কথা। তো অ্যাডমিশন ক্যান্ডিডেট তো কারা? হ্যাঁ, এস, এইচ, এস, সি ২৫ না? হ্যাঁ, তোমাদের তো পরীক্ষা, তারপরে কয়েক মাস পর তোমাদের অ্যাডমিশন শুরু। তো অ্যাডমিশন যেহেতু এখনো শুরু হয় নাই, তো আমি আজকে অত কিছু বলবো না। শুধু বলবো তোমরা পড়াশোনা করো, মানে প্রতিনিয়ত রিভিশনগুলো ভালো করে দাও, পরীক্ষা দাও, সূত্রগুলো বারবার দেখো। হুম, এই তো। আর ভালো করে পরীক্ষা দাও। তোমাদের জন্য শুভকামনা রইল। শেষ কথা হইল, সাকসেস কি? সাকসেস হইল সাম অফ এফোর্টস। তুমি যে এফোর্টসগুলো দিবা সেগুলারে যোগফল হিসাবে কি পাবা? সাকসেস পাবা, ঠিক আছে? এটা তো অবশ্যই মনে রাখবা। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস। মনে করো একদিন পর পড়তে বসছো, মনে হবে যে ১ ঘন্টা পরে কি হবে, ১ ঘন্টা একটু ফোন চালাই। তো মনে রাখবা ওই ছোট যে ১ ঘন্টা পড়াশোনা করবা, ওইটাই তোমার রিপিটেডলি করতে করতে কতগুলো ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে? ওইটাই ১ ঘন্টার পড়াশোনা প্রতিদিন যদি ১ ঘন্টা বাড়তি টাইম বের করে পড়াশোনা করো, নিজের জন্য সময় দাও, ওইটাই তোমার লং টাইমে যায় অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? এটার অর্থটা কি বোঝায় যেটা বললাম ওইটাই লিখছি আরকি। ঠিক আছে? এই কথাটা কখনো ভুলিও না। হুম? পড়াশোনা করার মাঝে মধ্যে যখন মনে হবে যে ১ ঘন্টা একটু চ্যাটিং করি, হ্যাঁ, Facebook চালাই, তখন এই কথাটা মনে রাখিও। ঠিক আছে? আর সর্বশেষে সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। হুম। আর তোমরা তো আমাদের ইথার সাগা গ্রুপ সম্পর্কে জানো। ঠিক আছে? ইথার মানে অনেকে জানতে চাইছিলা। ইথার শব্দের অর্থ হচ্ছে জ্ঞানের জগৎ। আর সাগা শব্দের অর্থ হচ্ছে জার্নি। জ্ঞানের জগতের জার্নি যদি আমাদের সাথে তোমরা থাকতে চাও, তাহলে অবশ্যই এই গ্রুপে তোমরা জয়েন হবা। ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।